সরকার জনগণের এই কমিটমেন্ট রক্ষা অ্যাট এনি কস্ট করার সর্বোচ্চ চেষ্টা করবেই, এবং ইউ আর এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস জার্নি, এবং সে অনন্তকাল ভোট চুরি ইন এ ফর্ম অর আদার সে থেকে যাবে। সুতরাং সেই সরকারটা জনগণের সামনে কিভাবে রিপ্রেজেন্টেড হচ্ছে তার মাথা ব্যথা থাকার কোনো কারণ নেই। আমরা খুবই গণতন্ত্র গণতন্ত্র বলে শোরগোল করি, পৃথিবীর প্রচুর পণ্ডিত আছেন যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেন ডিসপাইট সাম প্রবলেমস। এটার প্রধান কারণটা আসলে এটা যে যদি ভোটের ব্যবস্থাটা ঠিকঠাক থাকে, সরকারগুলো মাথায় সারাক্ষণ জনগণের কথা হিসাব করতে হয়। 180 দিনের যে আমাদের দিন পার হলো, এটা ইভ্যালুয়েট করার জন্য একটা কমিটি মাননীয় প্রধানমন্ত্রী তৈরি করে দিয়েছেন, যেখানে উপদেষ্টা এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্টরা আছে। আমি নিজে সেই কমিটির একজন মেম্বার, আমি ওনার সাথে বৈঠক করেছি। প্রতি 6 মাস পর পর এই জিনিসগুলো অ্যাসেস করা হবে, কোন মন্ত্রণালয়ে কি হচ্ছে কি হচ্ছে না। আমি যেটা বলতে চাচ্ছি, সো আপনাদেরও আসলে এইটার সাথে অ্যালাইন করতে হবে। আপনারা সরকারের স্থায়ী পার্ট, আমরা একসঙ্গে থাকবো না, কিন্তু আপনারা থাকবেন। আমরা থাকতেও পারি, জনগণ যদি আমাদেরকে অনেক বছর ক্ষমতায় রাখেন, কিন্তু সেটার সাথে ব্যাপার আছে। কিন্তু আফটার 5 ইয়ার্স আমরা তো জনগণের সামনে যেতে হবে। সুতরাং আমরা কোন ক্ষেত্রে কি কি করেছি আমরা জনগণের কাছে সেটা বলবো, এবং সে বলার জন্য আপনাদের সাহায্য আমাদের লাগবে। এবং আপনাদের ওই যে বললাম যে দীর্ঘদিন এই ধরনের একটা সরকারের সাথে কথা ছিল, যেমনই হোক আগামীতে আমরা যদি পরাজিত হই গণতান্ত্রিক ভাবে, আরেকটা দল ক্ষমতায় আসবে, তারও দেখবেন তার নিজস্ব কিছু চিন্তা আছে। তার মানে আপনাকে সরকার থেকে কোন ধরনের পলিসি, কোন ধরনের কর্মসূচি জনগণের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে সেটা অ্যালাইন থাকতে হতো সিরিয়াসলি। আমি বলছি না আগে একেবারেই ছিল না, কিন্তু এই প্রবণতাটা এখন থেকে বেশি হবে। আমরা এক্সপেক্ট করি ভবিষ্যতের বাংলাদেশে একটা নির্বাচনী ব্যবস্থা থাকবে ঠিকঠাক মতো, একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, এবং সরকারগুলো জনগণের সাথে কমিউনিকেট করতে চায়, জনগণের কাছে তাকে রিপ্রেজেন্ট করতে চায়, কারণ তাকে 5 বছর পর আবার জনগণের কাছে ভোট চাইতে হবে। আমি সবচেয়ে খারাপটা বললাম, এর মানে কি আমাদের এমনি কোনো সদিচ্ছা নাই, ভোট ছাড়া মাথায় কিছু নাই? আমার কাছে মনে হয় আছে। কবির সুমন, প্রথম সুমন চট্টোপাধ্যায় ছিলেন, ওনার একটা গান আছে এরকম, মানে হেলিকপ্টার হেলিকপ্টার নেতা আসছেন, একটু বিদ্রুপের গান। নেতা হেলিকপ্টারে আসছেন, আসার পরে রাস্তা ফাঁকা হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। তো ওই গানটার শেষে একটা জায়গায় উনি বিদ্রুপ করে বলছেন যে ভোট মানুষের মুখে, ব্যালট পেপার নেতা দেখছেন নেতা দেখছেন। মানে বিদ্রুপ করছেন, নেতা মানুষের মুখ দেখে না, সে ওখানে একটা ব্যালট পেপার দেখে। আমি এই কথাটা বলতাম, ব্যালট পেপার হওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। আমরা এতদিন ব্যালট পেপারও ছিলাম না। আমাদের চেহারায় ব্যালট পেপার যদি হাসিনা দেখতো, তাহলে এই দেশটাকে ওই জায়গায় নিয়ে যেতে পারতো না। আমাদের চোখে ব্যালট পেপারও দেখেনি। তো ন্যূনতম ব্যালট পেপার দেখা হচ্ছে, এটাও কিন্তু জনগণকে রক্ষা করে। আমি এটা বলতে চেয়েছি যে আমি তো একদিন ওর সামনে দাঁড়াবো, আমি কি করেছি, জিনিসপত্রের দাম আমি কত রেখেছি, বিদ্যুতের কি হয়েছে। এই বিদ্যুৎ সংকটের জন্য আমাদের ন্যূনতম কোনো দায় নেই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন। মানুষ কষ্ট পাচ্ছে, আর আমরা আগে যখন এটা হয়েছে তখন বলে বন্ধ করে দেখি, দেখাই আগে কি ছিল। এইসব কথাবার্তা প্রবণতা নেই। তো এই জন্য বলছি, প্লিজ আপনারা আশা করি আমাদের অবস্থানটা বুঝতে পারছেন। এটা জনগণের নির্বাচিত একটা সরকার, খুবই বড় একটা বিজয় এই সরকারকে জনগণ দিয়েছে, দায়িত্বে পাঠিয়েছে। সরকার জনগণের এই কমিটমেন্ট রক্ষা অ্যাট এনি কস্ট করার সর্বোচ্চ চেষ্টা করবেই, এবং ইউ আর এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস জার্নি। খেয়াল করবেন এবার বাজেটে ক্রিয়েটিভ ইকোনমি বলে 800 কোটি টাকার একটা বরাদ্দ আছে। এই ক্রিয়েটিভ ইকোনমির একটা ন্যাশনাল স্টিয়ারিং কমিটি হয়েছে, আই এম ওয়ান অফ দ্য মেম্বার্স। তো মাননীয় অর্থমন্ত্রীর সাথে আমাদের মিটিং এ এবং মিটিং এর বাইরেও কথা হয়েছে, এটা 800 কোটি টাকা জাস্ট রাখা হলো। ব্যাপারটা এইরকম, যদি আমরা যথেষ্ট পরিমাণ এই ধরনের অ্যাক্টিভিটি করতে পারি যেটা মনিটাইজ করবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্রিয়েটিভ ইকোনমি মানে ক্রিয়েটিভ বিষয়গুলোকে কেন্দ্র করে অর্থনীতি, সেই জিনিসগুলোর ক্ষেত্রে বাজেট শুড গো এনিওয়্যার। মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনারা নতুন করে স্পোর্টস এর বক্তব্য দেখেন, ওনার বক্তব্যের মধ্যে কিন্তু এই কথাটা থাকেই, ফুটবলের মধ্যেও থাকেই, সেটা হচ্ছে এগুলো পেশা হিসেবে যাতে কেউ নিতে পারে। সুতরাং আপনারা যখন এই কাজগুলো করবেন, অবশ্যই আমরা সুস্থ সাংস্কৃতিক চর্চা বিনোদনের জন্য, আনন্দের জন্য এবং বিপথে যাওয়া ঠেকানোর জন্য করবো, দ্যাটস ফাইন। কিন্তু এগুলো প্রত্যেকটা পেশা হিসাবে নেওয়া যেতে পারে, এই সচেতনতাটা সমাজে এবং অভিভাবকদের মধ্যে তুলে ধরা, বিশেষ করে যাদের ওই রকম যোগ্যতা দেখা যাচ্ছে যে যদি আমরা ট্রেন করি তাহলে সেরকম জায়গায় নিয়ে যাওয়া যাবে। এই মেসেজটা বা এই ক্যাম্পেইনটাও কিন্তু দরকার আছে। আমরা একটা সিদ্ধান্ত খুব দ্রুত কেন্দ্রীয় ভাবে দিতে যাচ্ছি, সেটা হলো শিল্পকলা একাডেমি মিলনায়তন গুলোতে চলচ্চিত্র প্রদর্শন করা হবে, বিশেষ করে
ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স যারা ইন্ডাস্ট্রির বাইরে সিনেমা বানাচ্ছেন। অলরেডি ঢাকা শিল্পকলা এরকম একটা প্রদর্শনী হয়েছে, আমি নিজে সেখানে গিয়েছি। সো এরকম ভাবে কোনো না কোনো ফর্মে ব্যস্ত রাখা শিশুদেরকে আরো যেখানে যেখানে সম্ভব। আমি কর্মসূচির কথা বলি, সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিশুদেরকে জাদুঘর ভিজিট করানো হচ্ছে। এটা হলো আমাদের ন্যাশনাল মিউজিয়াম এন্ড আদার মিউজিয়াম, জুলাই জাদুঘর একটা স্পেসিফিক দিন রাখা হয়েছে। আপনাদের এই জেলায় যার যার জেলায় যার যার বিভাগে জাদুঘর আছে নাকি কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে, এগুলো বাই রোটেশন আপনারা শিশুদেরকে নিয়ে যান, একদম একটা ডে, এবং আপনাদের ব্যবস্থাপনায় কাজটা করার চেষ্টা করুন। এগুলো কিন্তু প্রত্যেকটা তার খুবই স্ট্রং ইনস্ট্রাকশনস। সো আমরা যেন এই কাজগুলো আসলে সিরিয়াসলি করতে চাই। রিপিট হয় কথাটা, আমার এই কথাটা বহু জায়গায় বলা হয়েছে। কালচারাল অ্যাফেয়ার্সে এতটা গুরুত্ব দেন ব্যক্তিগতভাবে পারহ্যাপস, আমি পারহ্যাপস বলছি, আমাদের ইতিহাসে আর কোন সরকার প্রধান আসেননি। আমি বলছি কারণ উনি আমাদের সাথে এত, আমি তো দুটো মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড আছি। তো আমি দেখেছি আমাকে তথ্য মন্ত্রণালয় নিয়ে কয়বার ডেকেছেন আমাদের সবাইকে, আর কালচারাল মিনিস্ট্রি নিয়ে কয়বার ডেকেছেন। আর একটা কথা মনে রাখবেন, অন্য অনেক মন্ত্রণালয়গুলোর মধ্যে কাজের একটা স্পেসিফিক গণ্ডি আছে, কিন্তু সাংস্কৃতিক মন্ত্রণালয় দেখবেন কাজের আসলে খুব বেশি গণ্ডি নেই। আপনি চাইলে অনেক কিছু করতে পারেন এটার মধ্যে। যেমন আমরা যাত্রা রিভাইভ করার চেষ্টা করছি, আমরা সার্কাস রিভাইভ করার চেষ্টা করছি। রিভাইভ ইন আ সেন্স যেটা আসলে এগুলোর সাথে নানান রকম নেগেটিভস জড়িত হয়েছে, সেগুলোকে সরিয়ে যাতে সমকালীন পরিস্থিতিকে অ্যাকোমোডেট করে আমরা করতে পারি। অনেক কিছু সম্ভব। আপনাদেরকে আমি আসলে শুধু নজরুল বর্ষর দিয়ে, নজরুলের এই কম্পিটিশনটা দিয়ে একটা ওয়ার্ম আপের মতো হয়তো হলো। ভবিষ্যতে আমরা অন্যান্য গান, অন্যান্য ভাবে যে সাংস্কৃতিক কম্পিটিশন গুলো আছে সেগুলো যেন চালিয়ে যেতে পারি। আর সবসময় কম্পিটিশন না, মানুষ যেন ক্রমাগত এগুলোর মধ্যে ব্যস্ত থাকে এবং এগুলোতে যতটা সম্ভব মানুষকে বা দলগুলোকে পেট্রোনাইজ করা যায় সে চেষ্টা যেন আমরা করি।